আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। জগন্নাথ ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান লিখিত অংশের জন্য আজকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। এখান থেকে তুমি হুবহু হয়তো বা কমন পেয়ে যেতে পারো, বা এই ক্যাটাগরির প্রশ্নই তোমার পরীক্ষায় থাকবে। তো এই ধরনের ক্লাস যদি আমি তোমার 5 থেকে 6টা দিই, আশা করছি সাধারণ জ্ঞান অংশ তোমাদের কাভার হয়ে যাবে। সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের আর টেনশন করা লাগবে না। তো আজকের এই কোশ্চেন গুলো আমরা দেখবো যে এখন সাধারণ জ্ঞান নিয়ে তোমার বিস্তারিত বা আলোচনা করার সময় নেই। এখন তুমি জাস্ট সাধারণ জ্ঞান প্রশ্নগুলো, আমি যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব খুবই শর্ট করে, এবং তুমি 4 মার্কের জন্য লিখবে, এখান থেকে ভালো একটা মার্ক তুমি তুলে আনতে পারবে ইনশাল্লাহ। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো যে কেমন হইতে পারে আসলে সাধারণ জ্ঞান প্রশ্ন। তো এখানে দেখো আমি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন লিখেছি, এই ধরনের প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসবে। দেখো প্রশ্ন যদি আসে এমন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করুন। তো তুমি এভাবে লিখবা যে এশিয়া মহাদেশে দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশ 20°34' উত্তর অক্ষরেখা থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88° 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার যা 23°5। এছাড়াও তুমি আরেকটু লিখতে পারো, বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা রয়েছে, একটি হলো ভারত আর একটি হলো মিয়ানমার। ভারতের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে এবং মিয়ানমারের সাথে 2টি রাজ্যের সীমানা রয়েছে। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, মেঘালয়, পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার এবং হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর। এইভাবে লিখলেই তোমার পরীক্ষায় একটা ভালো একটা মার্ক তোমার দিয়ে দেবে। এরপরে প্রশ্ন দেখো যে ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করুন। তো এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। তুমি দেখো যে ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করুন যদি থাকে তাহলে তুমি লিখবা যে ফ্যাসিবাদ শব্দটি উদ্ভূত হয়েছে ইতালীয় শব্দ ফ্যাসিমো ফ্যাসিও শব্দ থেকে, যার অর্থ হলো লাঠির বান্ডিল। ফ্যাসিবাদ ধারণাটির উৎপত্তি হয় ইতালিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্যাসিবাদ আন্দোলনের মাধ্যমে ইউরোপের আগমন ঘটে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদের। সাধারণত কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিবাদ বলা হয় স্বৈরাচারী নেতৃত্ব, বিরোধীদের জোরপূর্বক দমন এবং রাষ্ট্রের সকল বিভাগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। ইউরোপের প্রথম ফ্যাসিস্ট নেতা ছিলেন বেনিতো মুসোলিনি। তিনি 1922 সালে ক্ষমতায় আসেন এবং তিনি ছিলেন ফ্যাসিস্ট। তারপরে ফ্যাসিবাদের জনক বলা হয় তাকে, যে বেনিতো মুসোলিনিকে ফ্যাসিবাদের সবচেয়ে বড় দৃষ্টান্ত স্থাপন করেছে অ্যাডলফ হিটলার। তো ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করুন যদি আসে পরীক্ষায় তুমি এইভাবে লিখতে পারো। এরপরে প্রশ্নটা দেখো যে ফরাসি বিপ্লব সম্পর্কে টিকা লেখো। তখন তোমাকে কিভাবে লিখতে হবে যদি ফরাসি বিপ্লব সম্পর্কে আসে, তাহলে তুমি লিখবা যে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিপ্লব হিসেবে স্বীকৃত ফরাসি বিপ্লব। এ বিপ্লবের পিছনে ছিল নানাবিধ কারণ। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে রোমান ক্যাথলিক চার্চ, ভলতেয়ার, দিদরো, রুশো প্রমুখ দার্শনিকদের চিন্তাধারা ও রচনায় ফরাসি জনগণ, অভিজাত সম্প্রদায়, আইনজীবী, ব্যবসায়ী প্রমুখ বিপ্লবী চেতনা উজ্জীবিত হন। যে এই যে দার্শনিকদের লেখার মাধ্যমে কিন্তু তারা কি যে বিপ্লবের চেতনায় উজ্জীবিত হন, যে তারা এই যে দার্শনিক রুশো, দিদরো, ভলতেয়ার, তারা সমাজের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে বিচ্যুতি ত্রুটিগুলো ছিল তারা তাদের লেখার মাধ্যমে প্রকাশ করে এবং এই যে তাদের এই লেখার মাধ্যমে এই যে ব্যবসায়ী, অভিজাত ফরাসি জনগণ, অভিজাত শ্রেণী, আইনজীবী, ব্যবসায়ী প্রমুখ বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়। ফলে তৎকালীন স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলে। রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে প্রবল দাঙ্গা হাঙ্গামা শুরু করে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে, আগ্নেয়াস্ত্রের দোকান লুণ্ঠন করে। 14ই জুলাই 1789 তারা রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ ও ধ্বংস করে। বাস্তিল দুর্গের পতনের সঙ্গে সঙ্গে বিপ্লবী জনগণ প্যারিসের পৌরসভার শাসনভার গ্রহণ করে এবং রাজ্যের শাসনকে খর্ব করে। এতটুকু তুমি যদি এভাবে যদি লিখতে পারো তোমার পরীক্ষায়, তাহলে তুমি ভালো একটা মার্ক তুমি সেখান থেকে পেতে পারো। এরপরে দেখো যে জাতিসংঘের সহস্রাব্দের লক্ষ্যমাত্রা এমডিজিএস সম্পর্কে তুমি লেখো। তো লেখো তুমি যদি এই প্রশ্ন আসে তাহলে তুমি কি লিখবা, বা এমডিজিএস সম্পর্কে যদি আসে তাহলে লিখবা যে
বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ কার্যক্রম পরিচালনা করে। বিশ্বকে যুদ্ধের ভয়াবহতা রক্ষার জন্য একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিসের জন্য চেষ্টা চালাচ্ছে? যে বিশ্বের একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী বিশ্ব গড়ার লক্ষ্যে এবং বিশ্বকে যুদ্ধের ভয়াবহ থেকে রক্ষার জন্য। বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি প্রণয়ন করে তারা। ২০০০ সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ৫৫তম সাধারণ অধিবেশনের পূর্বে ৬ থেকে ৮ই সেপ্টেম্বর ব্যাপী জাতিসংঘ মিলেনিয়াম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। জাতিসংঘ গৃহীত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের ৮টি লক্ষ্য রয়েছে। লক্ষ্যসমূহ হলো, এই যে এখান থেকে দেখো যে ক্ষুধা ও চরম দারিদ্র্য বিমোচন, সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, নারী পুরুষের বৈষম্য দূরীকরণ, শিশু ও মৃত্যুর হার হ্রাস করা, মাতৃ স্বাস্থ্য উন্নয়ন, এইডস সহ অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই উন্নয়ন নীতিমালা এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা এবং উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব তৈরি করা। তো এভাবে তুমি লিখবা যে বিশ্ব শান্তি স্থিতিশীল রক্ষা প্রতিষ্ঠা জাতিসংঘের কার্যক্রম পরিচালনা করে, বিশ্বকে যুদ্ধের ভয়াবহতা রক্ষার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পদক্ষেপ নিয়ে থাকে, কর্মসূচি প্রণয়ন করে। ২০০০ সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ৫৫তম সাধারণ অধিবেশনের পূর্বে ৬ থেকে ৮ সেপ্টেম্বর ব্যাপী জাতিসংঘের মিলেনিয়াম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে সহস্র উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। জাতিসংঘের গৃহীত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ৮টি। এভাবে লিখে তুমি ৮টি, এখানে তুমি ৮টি যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে এগুলো দিয়ে দিবা। তোমার ভালো একটা মার্ক তুমি চলে আসবে যদি এই প্রশ্নটা পরীক্ষায় চলে আসে। দেখো সার্কের পূর্ণরূপ লেখো এবং এর বিবরণ দাও। সার্কের পূর্ণরূপ হলো দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক। বাংলাদেশের সার্ক ধারণার উদ্ভাবক কে? বাংলাদেশ। সার্ক ধারণার উদ্ভাবক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর ঢাকায় ৮টি লক্ষ্য স্থির করে সার্ক। ১৯৮৫ সালে ৮ই ডিসেম্বর ঢাকায় ৮টি লক্ষ্য স্থির করে সার্ক। সনদ কার্যকর হয়। সার্কের বর্তমান সদস্য ৮টি এবং এর সদর দপ্তর আছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এই সদস্যগুলো কি কি? ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান আর মালদ্বীপ। এবং সার্কের এই হচ্ছে ৮টি সার্কের দেশ। সার্কের প্রথম মহাসচিব নিযুক্ত হন বাংলাদেশের আবুল আহসান। সার্কের বর্তমান মহাসচিব গোলাম সরোয়ার। তো এভাবে যদি লেখো সার্ক সম্পর্কে, তাহলে তুমি ভালো একটা মার্ক তুমি পেতে পারো। এবারে ব্রিক্স কি? বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তিশালী দেশের জোটের নাম হচ্ছে ব্রিক। বর্ধনশীল কি? অর্থনৈতিক শক্তিধর দেশের জোটের নাম ব্রিক্স। বর্তমান ব্রিক্স জোটের সদস্য সংখ্যা 10টি। জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, তারপরে আছে রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এর অর্থনীতিবিদ জিম ওনিল ২০০১ সালে প্রথম উক্ত দেশগুলোর আদ্যাক্ষরের সমন্বয়ে ব্রিক্স ধারণার প্রবর্তন করেন। এই দুই লাইন তুমি স্কিপ করতে পারো, এই দুই লাইন লেখার দরকার নেই। তুমি তারপরে লিখবা যে হচ্ছে ২০০১ সালে প্রথম উক্ত দেশগুলো আদ্যাক্ষরের সমন্বয়ে ব্রিক্স ধারণা প্রবর্তন করেন। তবে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গঠিত হয় ১৬ই মে ২০০৮ সালে। ২০১০ সালে চীনের হাইনানে অনুষ্ঠিত সম্মেলনে দক্ষিণ আফ্রিকা ব্রিকে যোগদানের মধ্য দিয়ে ব্রিক্স নাম ধারণ করে। এই জোটের ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো যদি এইভাবে ব্রিক্স সম্পর্কে তুমি যদি এইভাবে লেখো, এতটুকু লেখো, তাহলে তুমি ভালো তুমি সেখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো। এরপরে দেখো ওপেক। বিশ্বের তেল রপ্তানিকারক ৫টি দেশ। ১৯৬০ সালের ১৪ই সেপ্টেম্বর অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক নামক সংগঠনটি প্রতিষ্ঠা করে। বর্তমানে এর সদস্য সংখ্যা কতটি? ১২টি। আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, তারপরে গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, তারপরে লিবিয়া, তারপরে নাইজেরিয়া, তারপরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তারপরে ভেনিজুয়েলা। এই দেশগুলো তুমি একটু চাইলে মনে রাখতে পারো বা তুমি এভাবে লিখতে পারো। বর্তমানে সদস্য সংখ্যা ১২টি। সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা ওপেক প্রতিষ্ঠাতা সদস্য। এই সংস্থার কাজ হচ্ছে নিজেদের স্বার্থে সদস্য দেশগুলোতে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করা এবং অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণ করা। এবং ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধের পর তেল রপ্তানিকারক আরব রাষ্ট্রগুলো পশ্চিমা বিশ্বের উপর তেল অবরোধ আরোপ করলে
পশ্চিমা বিশ্বগুলো 1973 সালে চতুর্থ আরব ইসরায়েলি যুদ্ধের পর তেল রপ্তানিকারক আরব রাষ্ট্রগুলো পশ্চিমা বিশ্বের উপর তেল অবরোধ আরোপ করলে আন্তর্জাতিক রাজনীতিতে তেলের গুরুত্ব অনুভূত হয়। তো এভাবে তুমি যদি লিখতে পারো তাহলে আহ, তোমার ভালো মার্ক পাওয়া সম্ভব। এরপর দেখো বিমস্টেক সম্পর্কে কি জানো? বলছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। 1997 সালে গঠিত জোটটির সদস্য বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। তো বিমস্টেক সম্পর্কে যদি আসে তাহলে এইভাবে তুমি লিখতে পারো। তো মোটামুটি এই ছিল প্রশ্নগুলো। তুমি একটু দেখে নিতে পারো এখানে প্রশ্নগুলো স্কিপ করে তুমি আহ, একটু পড়ে নিতে পারো দুই একবার, তাইলে তুমি ভালো একটা ভাবে লিখতে পারবে, তুমি ভালোভাবে জানতে পারবে। এরপর আরো 5-6টা ক্লাস তোমার দিলে আশা করছি তোমার যে সাধারণ জ্ঞান নিয়ে কোনো সমস্যা হবে না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।